শহরের শেষ প্রান্তে, যেখানে পিচ ঢালা রাস্তাটা শেষ হয়ে এবড়ো খেবড়ো ইটের রাস্তায় মিশেছে, সেখানেই পুরনো সরকারি হাসপাতালটা। ব্রিটিশ আমলের লাল ইটের বিল্ডিং, পলেস্তারা খসে পড়া দেওয়াল আর শ্যাওলা জমা ছাদ। দিনের বেলাতেও জায়গাটা দেখলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। আর ঠিক সেই হাসপাতালের পেছনে অনেকটা জঙ্গল আর আগাছায় ঘেরা একলা একতলা ঘরটাই হলো মর্গ, লাশ কাটা ঘর। এই হলো পলাশ। পলাশের জীবনের চাকাটা গত 6 মাস ধরে উল্টো দিকে ঘুরছে। বাবার হঠাৎ প্যারালাইসিস, বোনের বিয়ের জন্য জমানো টাকা খরচ হয়ে যাওয়া, আর নিজের টিউশনিটা চলে যাওয়া, সব মিলিয়ে অভাব নামক রাক্ষসটা ওদের পরিবারকে গিলে খাচ্ছিল। তাই যখন ওই হাসপাতালের ক্লার্ক নিতাইদা তাকে খবরটা দিল, পলাশ দুবার ভাবেনি। মর্গের নাইট গার্ডের চাকরি, কাজটা কিন্তু সহজ না, কারণ ওখানের পরিবেশটা সুবিধের না। আগের লোকটা মানে রতন ভূতের ভয়ে কাজ ছেড়ে পালিয়েছে। তবে বেতন ভালো, হ্যাঁ, কিন্তু সাহস থাকা চাই। পেটে ভাত না থাকলে ভূতের ভয় থাকে না দাদা। আমি আজই কাজে জয়েন করব। সেদিন বিকেলেই পলাশ মর্গে পৌঁছালো। চারপাশটা নিঝুম। ঝিঁঝি পোকার ডাক আর দূরের হাইওয়ে থেকে ভেসে আসা লরিগুলোর হর্নের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। মর্গের ইনচার্জ হরি কাকু মানুষটা বেশ বয়স্ক, চোখের নিচে কালশিটে, গাল ভেঙে গেছে। পলাশকে দেখে তিনি যেন একটু অবাকই হলেন। তুমি এত কম বয়সে এখানে মরতে এসেছো কেন বাবা? চাকরিটা আমার খুব দরকার কাকু, মরতে আসবো কেন? যাই হোক, রাত 10টার পর মর্গের মেন গেট খুলবে না। ভেতরে যা শব্দই হোক কান দেবে না। আর সবচেয়ে বড় কথা, 3 নম্বর স্ট্রেচারের দিকে বেশি তাকাবে না। যা দেখার দেখেও না দেখার ভান করবে, মনে থাকে যেন। বুড়ো মানুষের কুসংস্কার। লাশ তো লাশই, সে আবার নড়াচড়া করবে নাকি? রাত গভীর হলো। হাসপাতালের বাতিগুলো একে একে নিভে গেছে। শুধু প্রধান দরজার আলোটা টিমটিম করছে দূরে। মর্গের ভেতরের পরিবেশটা আরও ভয়ানক। কড়া ফিনাইল আর পচা মাংসের এক অদ্ভুত গন্ধে পলাশের পেটের ভাত বেরিয়ে আসার জোগাড়। একটা মাত্র হলুদ বাল্ব জ্বলছে করিডোরে, তাও মাঝে মাঝে ভোল্টেজ কমে গিয়ে কেঁপে উঠছে। পলাশ একটা পুরনো কাঠের চেয়ারে বসে আছে, হাতে একটা লাঠি আর টর্চ। তার কাজ শুধু খেয়াল রাখা যেন শেয়াল বা কুকুর ভেতরে ঢুকতে না পারে। মর্গের ভেতরে এখন 4টি লাশ আছে, 2টো বেওয়ারিশ, একটা রোড অ্যাক্সিডেন্ট আর একটা সুইসাইড কেস। রাত তখন 1টা। পলাশের চোখে একটু তন্দ্রা এসেছে। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। খসখস খসখস করে শব্দটা আসছে ভেতরের ঘর থেকে, যেখানে লাশগুলো রাখা আছে। ইঁদুর হবে হয়তো, পুরনো বিল্ডিং, ইঁদুর থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, যাই একবার দেখে আসি, যদি আবার শিয়াল বা অন্য কিছু হয়। কে কে ওখানে? পলাশের নিজের গলার আওয়াজ নিজের কানে অদ্ভুত শোনালো। সে ধীর পায়ে লাশ রাখার ঘরটার দরজার দিকে গেল। টর্চের আলো ফেলল ভেতরে। 4টি স্ট্রেচার সারি দিয়ে রাখা, সাদা চাদরে ঢাকা শরীরগুলো নিথর হয়ে পড়ে আছে। কোথাও কেউ নেই। পলাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনের ভুল। সে ফিরে আসতে যাবে, ঠিক তখনই তার নজরে পড়ল 3 নম্বর স্ট্রেচারটা। ওটার চাদরটা কি একটু সরে গেছে? হ্যাঁ, সরে গেছে। আমার স্পষ্ট মনে আছে, যখন ডিউটি শুরু করেছিলাম সবকটা লাশ পুরোপুরি ঢাকা ছিল, কিন্তু এখন 3 নম্বর লাশের একটা হাত চাদরের বাইরে বেরিয়ে ঝুলে আছে। বুকের ভেতরটা ধপ করে উঠল পলাশের। তবুও সাহস সঞ্চয় করে সে এগিয়ে গেল। সে সাবধানে হাতটা তুলে চাদরের নিচে ঢুকিয়ে দিল। লাশের হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু অদ্ভুত একটা আঠালো ভাব আছে চামড়ায়। নিজের চেয়ারে ফিরে এসে পলাশ জলের বোতলটা প্রায় 1 নিঃশ্বাসে শেষ করল। তখন তার হরি কাকুর কথাটা মনে পড়ে গেল। 3 নম্বর স্ট্রেচারের দিকে বেশি তাকাবে না।
ঘড়ির কাঁটা 3টের ঘরে। আবারও শব্দ, এবার আর খসখস নয়, স্পষ্ট কোনো ভারী জিনিস মাটিতে পড়ার শব্দ। পলাশ এবার আর দেরি করল না, লাঠিটা বাগিয়ে ধরে ছুটে গেল ভেতরে। যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। 3 নম্বর স্ট্রেচারটা খালি, সাদা চাদরটা মাটিতে পড়ে আছে, কিন্তু লাশটা নেই। কে কে আছিস? ইয়ার কি হচ্ছে? হঠাৎ ঘরের কোণ থেকে একটা যান্ত্রিক শব্দ শোনা গেল, হাড় মটমট করার শব্দ, কড়মড় কড়মড়। পলাশ টর্চটা ঘোরালো। ঘরের এক কোণে অন্ধকারের মধ্যে কেউ একজন বসে আছে। না, মানুষ নয়, অবয়বটা মানুষের মতো, কিন্তু হাত পাগুলো অস্বাভাবিক লম্বা। সে কিছু একটা চিবিয়ে খাচ্ছে। দৃশ্যটা দেখার জন্য পলাশ প্রস্তুত ছিল না। 3 নম্বর লাশের শরীরটা পড়ে আছে মেঝেতে, আর তার উপর বসে আছে ওই অদ্ভুত কদাকার ছায়া। ছায়াটা মুখ তুলে তাকালো। তার চোখ দুটো জলজল করছে আগুনের মতো, আর মুখ ভর্তি রক্ত। সে মৃতদেহটার হাতের মাংস ছিঁড়ে খাচ্ছে। সে দৌড়ে মেইন গেটের দিকে গেল, কিন্তু খুলল না। পালাতে পারবি না, নতুন পাহারাদার। পালালে তোরও একই দশা হবে। পলাশ প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে তৎক্ষণাৎ ভয়ে জ্ঞান হারালো। পরদিন সকালে যখন পলাশের জ্ঞান ফিরল, সে দেখল সে মর্গের বাইরের বারান্দায় শুয়ে আছে। হরিকাকু তার মুখে জলের ছিটে দিচ্ছেন। জ্ঞান ফিরেছে বাবা? হ্যাঁ হ্যাঁ। কাকু, কাল রাতে ভেতরে ওই লাশটা। শান্ত হও, শান্ত হও, তোমাকে কিছু বলতে হবে না। আমি জানি তুমি কি দেখেছো। এসো, এসো আমার সাথে। হরিকাকু পলাশকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনে গেলেন। 1 কাপ গরম চা হাতে দিয়ে তিনি শুরু করলেন আসল গল্প। তুমি যা দেখেছো তা মনের ভুল নয় পলাশ, ওটা সত্যি। কি ছিল ওটা কাকু? কোনো মানুষ? না, ওটা মানুষ নয়, ওটা পিশাচ, মাংস খেকো পিশাচ। বছর 2 আগের কথা। এই মর্গে তখন রমেশ নামের এক ছেলে কাজ করত। খুব সাহসী ছিল। একদিন রাতে এক অ্যাক্সিডেন্টের লাশ আসে, কিন্তু ওটা সাধারণ লাশ ছিল না। ওটা ছিল এক কালো জাদুকরের লাশ, যে অপঘাতে মারা গিয়েছিল। ওই জাদুকর বেঁচে থাকতে পিশাচ সাধনা করত। মরার পর তার আত্মাটা মুক্তি পায়নি, পিশাচ হয়ে এই মর্গে আটকা পড়ে গেছে। রমেশ প্রথম বিশ্বাস করেনি, কিন্তু লাশগুলো গায়েব হতে শুরু করলো। আধ খাওয়া লাশ পাওয়া যেতে লাগলো। রমেশ রুখে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু এক অমাবস্যা রাতে আমরা রমেশকে আর খুঁজে পাইনি। শুধু তার জামা কাপড় পড়েছিল ওই 3 নম্বর স্ট্রেচারের কাছে। তারপর কি হয়েছিল? পুলিশ কিছু করেনি? পুলিশ ভেবেছে কোনো বন্য জানোয়ার বা পাগলা কুকুরের কাজ। কে বিশ্বাস করবে এই কথা? হ্যাঁ, তারপর থেকে যেই এখানে নাইট ডিউটিতে আসে কয়েকদিন পরেই পালিয়ে যায়। আর যারা পালায় না, তাদের আর খোঁজ পাওয়া যায় না। তাহলে আমাকে বারণ করেননি কেন? আমার কি দোষ বলো? আমারও সংসার আছে, চাকরিটা বাঁচাতে হবে। আর উপরওয়ালাদের কাছে এসব বললে আমাকেই পাগল বলে তাড়িয়ে দেবে। কিন্তু কাল রাতে তুমি বেঁচে গেছো, এটাই বড় কথা। আজই কাজ ছেড়ে দাও বাবা। কাজ ছেড়ে দিলে বাবার ওষুধ আসবে না, বোনের বিয়েও ঠিক করে দিতে পারবো না। ভয় পেলে চলবে না, এর একটা শেষ দেখা দরকার। কাকু, ওই পিশাচকে তাড়ানোর কি কোনো উপায় নেই? তুমি কি পাগল হলে? হ্যাঁ, তুমি ওর সাথে লড়তে চাও? লড়তে চাই না, মুক্তি দিতে চাই, এই অভিশাপ থেকে মুক্তি।
এই নাও। রমেশ মারা যাওয়ার আগে এটা জোগাড় করেছিল এক তান্ত্রিকের কাছ থেকে, কিন্তু ব্যবহার করার সময় পায়নি। এটা নাকি পিশাচকে আটকাতে পারে, কিন্তু মারতে পারে না। মারার জন্য অন্য কিছু দরকার। কি দরকার? আগুন। সেটা সাধারণ আগুন নয়, শ্মশানের চিতা থেকে আনা পবিত্র আগুন। কিন্তু সেটা তুমি এখানে কোথায় পাবে? কিছুক্ষণ দুজনের মধ্যে অনেক শলা পরামর্শ হলো। পলাশের মাথায় একটা বুদ্ধি এলো। হাসপাতালের পাশেই তো পুরনো শ্মশানঘাট, সেখান থেকে আগুন আনা অসম্ভব নয়। তবে কাজটা করতে হবে আজ রাতেই, কারণ আজ অমাবস্যা। হরিকাকুর কথা মতো অমাবস্যার রাতে পিশাচের শক্তি বেড়ে যায়। তখন সে দৃশ্যমানও হয় পুরোপুরি। তাকে দেখতে পেলে মারার সুযোগও তখনই পাওয়া যাবে। রাত 11টা। আজ আকাশ মেঘলা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পলাশ আজ ভীতু নয়, তার মনে সাহস আছে। আর পকেটে আছে হরিকাকুর দেওয়া সেই তামার মাদুলি। সে মশাল তৈরি করে রেখেছে, তাতে কেরোসিন ঢালা। কিন্তু আসল অস্ত্র হলো শ্মশানের আগুন। বিকেলবেলায় সে শ্মশান থেকে এক জ্বলন্ত অঙ্গার এনে মাটির পাত্রে লুকিয়ে রেখেছে মর্গের পেছনের জানলার কাছে। আজ মর্গে লাশ এসেছে 3টি, এবং আজ এই 3 নম্বর স্ট্রেচারে শুয়ে আছে এক যুবকের লাশ, যে ট্রেনের ধাক্কায় মারা গেছে। পলাশ জানে পিশাচ আজ আসবেই। রাত 12টা বাজতেই বাতাস ভারী হয়ে এলো। সেই পচা গন্ধটা আবারও তীব্র হলো। বৃষ্টির ফোঁটা পড়ার মতো শব্দ হচ্ছে, অথচ বাইরে বৃষ্টি নেই। সাথে আরও একটি শব্দ ছাদের উপর থেকে আসছে, যেন কেউ ছাদের উপর হামাগুড়ি দিচ্ছে। হঠাৎ মর্গের ভেতরের দরজাটা দরাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে লাইটও বন্ধ হয়ে গেল। পলাশ অন্ধকারে বসে রইল। তার চোখে এখন অন্ধকার সয়ে গেছে। সে দেখল ছাদ থেকে একটা কালো আঠালো ধোঁয়া নামছে নিচে। ধোঁয়াটা আস্তে আস্তে আকার নিচ্ছে। লম্বা হাত, বাঁকানো নখ আর জ্বলে থাকা চোখ। তারপর সে সোজা এগিয়ে গেল 3 নম্বর স্ট্রেচারের দিকে। আজ আজ অনেক মাংস। থাম শয়তান! তুই তুই এখনো আছিস? তোকে তো কালই সতর্ক করেছিলাম। তুই মৃতদের শান্তি নষ্ট করছিস। আজ তোর শেষ দিন। এই কথা বলেই পলাশ দ্রুত পকেট থেকে তামার মাদুলিটা বের করে পিশাচের দিকে ছুঁড়ে দিল। মাদুলিটা পিশাচের গায়ে লাগতেই সে আর্তনাদ করে উঠল। যন্ত্রণা! এটা কি করলি তুই? তুই নিজের মৃত্যু নিজেই ডেকে আনলি। দেখ দেখ কি করি আমি এখন। পিশাচের লম্বা হাত তার কাঁধ খামচে ধরল। আমাকে আটকাবি? সামান্য মানুষ হয়ে? পিশাচের নখ পলাশের কাঁধে গেঁথে যাচ্ছে। যন্ত্রণায় পলাশের চোখ ফেটে জল বেরিয়ে এলো, কিন্তু পলাশ হাল ছাড়ল না। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে পিশাচকে ধাক্কা দিল এবং গড়িয়ে গেল জানলার দিকে, যেখানে সে লুকিয়ে রেখেছিল শ্মশানের আগুন। তুই আমাকে মারতে পারবি না। পিশাচটা আবার ঝাঁপিয়ে পড়ল। পলাশ ততক্ষণে মাটির পাত্র থেকে সেই জ্বলন্ত অঙ্গার বের করে মশালের মুখে ধরতেই দাউ দাউ করে জ্বলে উঠল মশালটা। সাথে সাথেই পলাশ জ্বলন্ত মশালটা সোজা পিশাচের মুখে চালিয়ে দিল। আগুনটা লাগার সাথে সাথে এক অকল্পনীয় ঘটনা ঘটল। পিশাচটা যেন বারুদের স্তূপ, দাউ দাউ করে জ্বলে উঠল তার শরীর। তার চিৎকার ছিল মানুষের সহ্যের বাইরে। মর্গের দেওয়ালগুলো যেন সেই চিৎকারে কেঁপে উঠল। রমেশ আমাকে ডাকছে। না না! পিশাচটি চিৎকার
চিৎকার করতে করতে কালো ধোঁয়ায় পরিণত হলো। সেই ধোঁয়াটা কিছুক্ষণ পাক খেল ঘরের মধ্যে, তারপর জানলা দিয়ে বাইরে বেরিয়ে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। পলাশ হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। তার কাঁধ থেকে রক্ত ঝরছে, কিন্তু সে জানে বিপদ কেটে গেছে। বাইরের ঝড়টা থেমে গেছে, বাতাসের ভার কেটে গিয়ে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে। পরদিন সকালে পুলিশ আর হাসপাতালের লোকজন ভিড় জমালো মর্গে। রাতের চিৎকারের শব্দ শুনে সকাল হতেই অনেকেই এসেছেন। তারা দেখল মর্গের মেঝেতে পোড়া দাগ, আর পলাশ এক কোণে অজ্ঞান হয়ে পড়ে আছে। হাসপাতালে জ্ঞান ফেরার পর পলাশ দেখল হরি কাকু তার পাশে বসে আছেন, তার চোখে জল। তুমি যা করেছো বাবা, তা কেউ করতে পারতো না। তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছো। রমেশ দাদাকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তার আত্মাকে শান্তি দিতে পেরেছি কাকু। পুলিশ তদন্ত করে রিপোর্টে লিখল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। পলাশ সুস্থ হয়ে উঠল। হাসপাতাল কর্তৃপক্ষ তার সাহসিকতার জন্য তাকে পার্মানেন্ট চাকরির অফার দিল, কিন্তু মর্গে নয়, মেইন গেটের সিকিউরিটি হিসেবে। পলাশ রাজি হল। এখনও মাঝে মাঝে গভীর রাতে হাসপাতালের ডিউটিতে থাকলে পলাশ কান পেতে শোনে, কিন্তু না, সেই খসখস শব্দ বা কড়মড় করে হাড় চিবানোর শব্দ আর শোনা যায় না। 3 নম্বর স্ট্রেচারটা এখন শুধুই একটা সাধারণ স্ট্রেচার।